এই মুহূর্তে কোনোভাবেই রাস্তায় আন্দোলন করা যাবে না। যারা বলেন যে রাস্তায় আন্দোলন দেন বা এটা করেন ওইটা করেন, তারা আমাদেরকে উস্কাচ্ছেন। আমাদেরকে বলেন যে আন্দোলন দেন, এইটা দেন, ওইটা দেন, আমরা কিছু করতে পারতেছি না, আপনারা কিছু করে দেখান। তাদেরকে বলছি, যারা এই সমস্ত কথা বলেন তাদেরকে বলছি আপনারা কিছু করে দেখান। পে স্কেল হলে তো আপনিও খাবেন, খাবেন না? তাহলে আপনাদেরও এইটা নিয়ে আপনাদের কথা বলা উচিত, আপনাদেরও এই এই বিষয়ে কাজ করা উচিত। আপনারা যতটুকু পারেন আপনাদের মতো করে আপনারা চেষ্টা করেন, আন্দোলন করেন, সমস্যা কি, কে না করছে? কিন্তু আমরা দায়িত্বশীল জায়গা থেকে আমরা এই মুহূর্তে কোনো আন্দোলন সংগ্রামের আমরা এই মুহূর্তে ডাক দিতে পারবো না। তবে হ্যাঁ, সভা, সেমিনার, সিম্পোজিয়াম, যেটা আমরা আন্ত যে সভা সমাবেশ, সেগুলি আমরা চালিয়ে যাব। যেমন ইফতার পার্টি, পে স্কেল বাস্তবায়ন শীর্ষক আলোচনা সভা, ইন্টারভিউ, এবং আমরা একজন সচিব স্যারের সাথেও আলোচনা করেছি। তিনিও আমাদেরকে এই কথাটাই বলেছেন যে না, আমাদের পে স্কেল বাস্তবায়নের জন্য আমাদের যেভাবে আছেন, সবচেয়ে তিনি গুরুত্ব দিয়েছেন সোশ্যাল মিডিয়াতে আমাদের দাবিটা যেন আমরা চালিয়ে রাখি। কারণ আপনারা জানেন যে ওই যে নরসিংদী না কোন জায়গায় জানি ওই যে একটা রেপ কেস হয়েছে, সেটা কিন্তু সোশ্যাল মিডিয়াতেই ভাইরাল হয়েছে, সোশ্যাল মিডিয়াতেই প্রচার হওয়ার কারণেই কিন্তু সেটা সরকারের নজরে এসেছে। তেমনি আপনারাও আমাদের এই দাবির কথাগুলি আপনারা নিজেরা সোশ্যাল মিডিয়াতে বেশি বেশি করে আপনারা সোচ্চার হন, সোশ্যাল মিডিয়াতে দাবির কথাগুলি তুলে ধরুন। আপনারা যদি নিজেরা নিজের দাবিটা তুলে ধরেন তাহলে অবশ্যই কিন্তু এই দাবির কথাটা সরকারের নজরে আসবে। তবে সরকারের কাছে আমাদের অনুরোধ এটা যে আমরা ঈদের আগেই মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে একটা খুশির সংবাদ শুনতে চাই। কেননা মাননীয় প্রধানমন্ত্রী আমাদের নিম্ন বেতনভুক্ত কর্মচারীরা কিন্তু 10টা বছর পর্যন্ত ঠিকমতো ঈদ করতে পারে না, তারা নতুন জামা কাপড় পরতে পারে না, ছেলে মেয়েদের জন্য ভালো জামা কাপড় কিনতে পারে না, স্ত্রী সন্তানের জন্য ভালো জামা কাপড় কিনতে পারে না, বৃদ্ধ বাবা মার জন্য ভালো জামা কাপড় কিনতে পারে না, কিংবা তার আত্মীয় স্বজনকে কোনো একটা উপহার দিতে পারে না, এমনকি নিজে যে একটা ভালো জামা কাপড় কিনবে সেটাও পর্যন্ত করতে পারে না। তবুও আমাদের কর্মচারীরা ঋণে জর্জরিত, আমাদের প্রতিটা কর্মচারী ঋণে জর্জরিত। ইভেন আমি নিজেও, আমি ব্যাংক থেকে 2বার লোন নিয়েছি, জিপিএফ থেকে লোন নিয়েছি, কিন্তু আমি নিজেও, আমি 9ম গ্রেডে চাকরি করেও আমি কিন্তু ঋণের দায়ে জর্জরিত। এখন আপনারা অনেকেই উল্টাপাল্টা মন্তব্য করেন বা যে যাই বলেন, আমি তাদেরকে কিচ্ছু বলবো না। এটা আপনাদের রুচি, আপনাদের বংশ পরিচয়, আপনারা কিরকম ভাবে অ্যাপ্রিসিয়েট করবেন, কিভাবে আপনারা নেবেন, বিষয়টা সম্পূর্ণই আপনাদের উপরে। আপনারা আপনাদের মতামত আপনারা জানাবেন, জানাতেই পারেন, কারণ এটা সোশ্যাল মিডিয়ায়। এখানে আপনি গালি দিলেও কেউ নিষেধ করবে না, আপনি কারো প্রশংসা করলেও কেউ নিষেধ করবে না। বিষয়টা হলো আপনার রুচির পরিচয় পাওয়া যাবে যে আপনি কি করছেন। তবে যারা আমাদের দিকে চোখে আঙ্গুল দিয়ে দেখাচ্ছেন বা আমাদের দিকে আঙ্গুল উস্কাচ্ছেন, তাদেরকে বলবো আমাদের দিকে আঙ্গুল জাগানোর আগে নিজের দিকে আঙ্গুলটা ঘুরান, যে আপনি কি করছেন এই জাতির জন্য। আরে বাবা, আমার মতো এতটুকু একটা ছেলে গতকাল থেকে আজকে পর্যন্ত 6 জন মন্ত্রী প্রতিমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছি। আর বাংলাদেশে আর কোন নেতা আছে আমাকে একটু বলেন, যে আর কোন সংগঠনটা আছে যে এভাবে মন্ত্রী প্রতিমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে পে স্কেলের দাবির সংক্রান্ত বিষয়গুলি তাদের সামনে তুলে ধরেছে। এবং আপনারা এটাও জানেন যে গতকালকে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটা স্মারকলিপি দিয়েছি, এবং আপনারা এটাও জানেন যে ইতিপূর্বে আর একটা স্মারকলিপি সোশ্যাল মিডিয়াতে ঘুরপাক খাচ্ছে। বিভিন্ন জেলায়, বিভিন্ন উপজেলায় একটা স্মারকলিপি প্রচার করা হচ্ছে। সেই স্মারকলিপির শেষের 3টা লাইন আপনারা পড়ে দেখবেন, সেখানে লেখা আছে 15ই ডিসেম্বর 2025-এর মধ্যে পে স্কেলের গেজেট চাই। 15ই ডিসেম্বর 2025 কি আছে বলেন? আজকে একজন সচিব স্যারের সাথেও আমরা এই বিষয়টা তুলে ধরেছি, তিনি খুব ধিক্কার জানাইছেন এবং তিনি অবগত হয়েছেন। তিনি নিজেই আমাদের কাছে বলেছেন যে এইটা কারা করছে, এই যে এইভাবে লিখছে 15ই ডিসেম্বর 2025-এর মধ্যে গেজেট চাই, এই মূর্খ কারা? তারপরে আবার 1:4 অনুপাতে আপনি 35,000 টাকা চাচ্ছেন এখন, যেখানে একটা পে কমিশন রিপোর্ট দিয়েছে সর্বনিম্ন 20,000 টাকা, সেইটাকে আপনি আবার 35,000 টাকা করে দাবি করতেছেন। তার মানে আপনি আবার নতুন করে আপনি দাবি জানাচ্ছেন। নতুন করে দাবি জানাতে গিয়ে যদি 14 লক্ষ মানুষের যে আপনি ক্ষতি করছেন, 22 লক্ষ মানুষের যে আপনি ক্ষতি করছেন, সেটা আপনি বুঝতেও পারতেছেন না। কারণ কোনোভাবে যদি সরকার এই যে এটা যদি আমলে নেয়,
যে আপনারা সর্বনিম্ন আবার 35,000 টাকা চাচ্ছেন, কোনোভাবে যদি এটা সরকার আমলে নিয়ে বলে ঠিক আছে তাহলে আমরা এখন আবার নতুন করে পে কমিশন গঠন করব, তারা আবার যাচাই বাছাই করে দেখবে যে 35 করা যায় না 40 করা যায় না 30 করা যায়, সেটা আবার যাচাই বাছাই করে দেখবে, তখন কি করবেন? তাহলে এই যে আপনারা এই কাজগুলি করেন, এটা কেন করেন? আপনারা একটা স্মারকলিপি সোশ্যাল মিডিয়াতে একটা জিনিস প্রচারের আগে হাজারবার চিন্তা করবেন যে আমি কি প্রচার করছি, কি দিচ্ছি, সেটা কতটুকু যুক্তিযুক্ত। একজন প্রধানমন্ত্রীর কাছে আপনি যদি স্মারকলিপি দেন, ভুলভাল লেখেন, একটা গরুর রচনার মতো লেখেন, তাহলে সেটার কোনো গুরুত্ব পাবে? এজন্য বুঝে শুনে কাজ করতে হবে। শুধু বয়স বাড়লেই বুদ্ধি বাড়ে না, বয়স বাড়লেই বুদ্ধি বাড়ে না। আর আমাদের তথাকথিত কিছু নেতারা আছে, তারা আমাদেরকে বরাবর হিংসা করে, আমাদেরকে প্রতিহিংসা মানে প্রতিদ্বন্দ্বী মনে করে। অথচ প্রতিটা মানুষের দাবি কিন্তু একটাই, আজকে প্রতিটা মানুষের দাবি একটাই, কি? আমরা পে স্কেল চাই। তাহলে সেই চাওয়াটা কি আপনি একাই চাইবেন? আর কেউ কি চাইতে পারবে না? আর কেউ চাইতে পারবে না? প্রতিটা সংগঠনের দায়িত্ব, প্রতিটা সংগঠনের অধিকার আছে আপনার এই পে স্কেল নিজের অধিকার নিয়ে কথা বলার। প্রত্যেকটা সংগঠন থেকেও যদি মাননীয় প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দেয়, প্রতিটা সংগঠন থেকে যদি মন্ত্রী প্রতিমন্ত্রীর সাথে দেখা সাক্ষাৎ করে তারা দাবির কথা জানান, তাতে ক্ষতি কি? আমরা কেন আরেকজন সংগঠন, আরেকটা সংগঠনকে প্রতিদ্বন্দ্বী ভাববো? আমরা কি এখানে অন্য কিছু নিয়ে কাজ করতেছি? আমাদের সকলের দাবি একটাই, জিয়া ভাই সাউন্ডটা কমাতে হবে। আমাদের সকলের দাবি একটাই, সেটা হচ্ছে কি? পে স্কেল বাস্তবায়ন করা। এই পে স্কেল বাস্তবায়ন করতে গিয়ে আমরা সারা দেশের মানুষকে ডেকে ডেকে ঢাকায় আনি, সারা দেশের মানুষকে আহ্বান করি, আন্দোলনে যোগ দিতে বলি। তাহলে আপনি আরেকটা সংগঠন যখন দাবি নিয়ে কাজ করছে, আপনি তাদেরকে কেন হিংসা প্রতিপরায়ণ মনে করতেছেন? আপনি আরেকটা সংগঠনকে কেন প্রতিদ্বন্দ্বী ভাবতেছেন? একটা নেতার সবচাইতে বড় বৈশিষ্ট্য হলো কি জানেন? সবচাইতে বড় বৈশিষ্ট্য হলো সে